আজকের এই বিজয় দিবসে দাঁড়িয়ে বাংলাদেশ কি দেখেন আবার? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সেজন্যই তোমার প্রোগ্রামে আজকে আসলাম। কারণ আমার মনে হয় আমরা আমাদের মতো মানুষ যাদের শুরুতেই 1971 তাদের কথা বলা উচিত। তাদের আমরা কি ভাবছি, আমরা কোথায় আছি। তো প্রথমেই শুরু করি তোমাকে ধন্যবাদ দিয়ে। তোমার এই প্রোগ্রাম এত সাকসেসফুল, কারণ এটাও দেখিয়ে দিচ্ছে যে মানুষের মধ্যে একটা অ্যাপিটাইট আছে ফর তুমি যে ধরনের প্রশ্ন করো, যে ধরনের প্রসঙ্গ নিয়ে আসো আমাদের বাংলাদেশের উপরে, আমরা কোথায় আছি, সকল সুশীল সমাজ এবং আমাদের প্রগতি হচ্ছে না, আমরা পিছিয়ে যাচ্ছি, এই ধরনের প্রোগ্রাম কিন্তু বেশি নাই এবং আরো হওয়া উচিত দেশে বিদেশে। এই এই বিজয় দিবসে তুমি তো জানো আমি দুটো বই লিখেছি, একটা হলো স্পিরিট অফ 1971 আর একটি ট্রান্সলেশন, আমি বীরঙ্গনা বলছি, ওটা ইংলিশে করেছি। এই দুইটা ইন্টারন্যাশনালি খুব অ্যাকসেপ্টেড, কারণ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমার মেইন জিনিসটা হচ্ছে যে এই 71 কি হয়েছিল এটা প্রচার করা। আমাদের যে বেসিক ফাউন্ডেশনাল ভ্যালিউজ সুলতানা, সেটা হলো যে আমরা কনস্টিটিউশন যদি আমরা পড়ি, সেই শেখ সাহেবের সময়ের যে কনস্টিটিউশন, সেখানে মেন অ্যান্ড উইমেন্স ইকুয়ালিটি, হেলথ কেয়ার, এডুকেশন, রিলিজিয়াস নন ডিসক্রিমিনেশন, এই স্তম্ভগুলো ছিল, এখনো আছে। এবং ওইটার সাথে আজকের যে চেহারা সেটার কোনো মিল নাই, টু বি অনেস্ট। কিন্তু আমার মনে হয় যে 71-এর সেই স্পিরিটটা তোমার আমার এবং সবার মধ্যে, ইউনিভার্সিটির যারা আছে তাদের মধ্যে, মানে এটা একটু নিচে চলে গেছে, একটা আগুনের মতো, কিন্তু ওখানেই কিন্তু আমাদের শুরু, যে আমরা এই যে রিলিজিয়াস, তারপরে ভায়োলেন্স যেগুলো পাকিস্তানে ছিল আনফর্চুনেটলি, তো সেখানে আমাদের ফোরফাদার্সরা কিন্তু চেয়েছিল একটা ভিন্ন দেশ, পিস লাভিং, শান্তিপূর্ণ, যেখানে সবাই তার এডুকেশন, হেলথ কেয়ার, তারপরে অপরচুনিটি, এগুলো থাকবে। তো আমরা সেখানে কিছুটা এসেছি কিন্তু কিছুটা আসেনি। এবং সবচেয়ে মারাত্মক যে জিনিসটা এখন হচ্ছে সেটা হলো যে আমাদের কালচারাল একটা মানে ইনফ্লুয়েন্স মিসিং, যেটা আমি জানি যে ইন্টেলেকচুয়ালদের মারার থেকে শুরু, কিন্তু এখন যেটা কালচারালি, যেটা বলো বলিউড বলো, মিডল ইস্ট বলো, ওইখানকার যে কালচার আমরা ইম্পোর্ট করতে আরম্ভ করি, তারপর মাদ্রাসার নিয়েই আসতে হয়। তো ওখানে হয়েছে কি যে এই প্রোগ্রেসিভ যে ভ্যালিউস গুলা দিয়ে শুরু করলো, ওইগুলা কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারিনি, সেজন্য এই কালচারটা খুব স্ট্রং হয়ে আসছে। এবং এই কালচারটার সাথে কিন্তু মডার্ন ভ্যালিউস যায় না। এই যে স্টুডেন্টরা টেকনোলজির দিকে যাবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বে, এই যে মেয়েরা আমাদের সোসাইটিতে প্রত্যেকটা লেভেলে কিন্তু চলে আসছে, ফ্রম টপ টু বটম, এটা কিন্তু অন্যান্য মুসলিম কান্ট্রিজে নাই। এবং এটা হয়েছে কারণ আমাদের বিগিনিংটাই ছিল ভেরি ডিফারেন্ট। তো এইটার সাথে যে এই যে ব্যাকক্ল্যাশ যেটা হচ্ছে, যেটা জামাতের কথা বললো, ওটা কিন্তু জাস্ট একটা পার্টি, আরো আছে। তো ওইটার সাথে আমাদের প্রোগ্রেসিভ ইনস্টিটিউশন গুলা পিছিয়ে পড়েছে অনেক অনেক দিন ধরে। এটা শুধু 24 থেকে 25, অনেক দিন ধরে। হ্যাঁ, আমাদের সাথে রয়েছেন কবি, এই ধরনের মানে মানুষ, সংস্কৃত, কলা, দর্শন, তারপরে সায়েন্স, টেকনোলজি, যেখানে মানে যে ফোরামগুলোর দরকার ছিল সেগুলোর মধ্যে অনেক, কিন্তু এগিয়ে গিয়েছে কারা, সেটা হচ্ছে মাদ্রাসার অ্যাওয়ারনেস, জামাতের যে জিনিসটা। আমাদের একটাই মেইন, মানে এই যে 2013-এ আমাদের বিচারটা হলো কেন, যেখানে আমি রাজসাক্ষী ছিলাম, তোমাকে বলেছি অনেকবার, এই ইন্টেলেকচুয়াল কিলিং এর যে বিচারটা হলো, এটা কিন্তু সেই শাহবাগ থেকেই শুরু। আমাদের যে মেইন অস্ত্র সেটা হচ্ছে স্টুডেন্টদের উপর তো সব দিলে হবে না, গভর্নমেন্টের উপরেও সব দিলে হবে না, আমাদের মিডিয়াকে স্ট্রং করতে হবে, যেটা তুমি করছো। আমাদের লিগাল ইনস্টিটিউশন গুলো স্ট্রং করতে হবে, আমাদের পুলিশ, আর্মি, এদেরকে স্ট্রং করতে হবে। আমাদের এই যে এই সাধারণ মানুষের চেতনা, সাধারণ মানুষের হিস্ট্রি পড়া, কনস্টিটিউশন, এগুলো অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি স্বাধীনতার কাজটা শুরুই 16 ডিসেম্বর 1971-এ, শুধু শেষ হয়নি, ওখানে শুরু।
এবং ওই কাজগুলো আমরা পারিনি বিকজ অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, একটার পর একটা। কিন্তু এই আরেকটা যে কাউন্টার, যেটার কথা আমরা বললাম, জামাত এটসেট্রা, তাদের কিন্তু স্টেডি ফান্ডিং, তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেছে। তা আমি ওদের এগেনস্টে যেটা আর আরেকটা যেটা তুমি বললা, খুব ইম্পর্টেন্ট একটা কথা, ওরা কিন্তু চেঞ্জ হয়নি 71 থেকে, ওরা তখনও ছিল জঙ্গি। এবং ওদের একটা সলিউশন হলো, তোমার সাথে আমার না মিলে আমি তোমাকে জানেই মেরে ফেলবো। দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল প্রবলেম। ওরা এখনো জানে মারবে। একটা সিভিল সোসাইটিতে ডিফারেন্স অফ ওপিনিয়ন্স থাকতেই পারবে, এটার ডেফিনিশন হলো ডেমোক্রেসি অ্যান্ড পিস অ্যান্ড স্টেবিলিটি। ওইখান থেকে যদি আমরা ধসে যাই, যেটা আমার মনে হয় ওরা চাচ্ছে, আমার মনে হয় না ওরা সাকসেসফুল হবে, কিন্তু ওইখান থেকে যদি আমরা ধসে যাই তাহলে কিন্তু আমাদের সব যাবে। ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা প্রোগ্রেস হয়েছে, এডুকেশনে যে প্রোগ্রেস হয়েছে, সেটা চলে যাবে ইফ উই এমব্রেস ভায়োলেন্স, ওই যে আইসিসের মতো। ইটস নট দ্য রাইট পাথ ফর বাংলাদেশ, ইট ইজ নট দ্য রাইট পাথ ফর এনি কান্ট্রি। কিন্তু আমাদের দেশের ফাউন্ডেশনই ছিল প্রোগ্রেসিভ কান্ট্রি। তো ওখানেই থামি আজকে এখন। একদমই ঠিকই বলেছেন যে আমরা একটা একদম মানে 1000 বছরের ইতিহাসের দিক তাকালেই আমরা দেখি আমরা কতটা প্রোগ্রেসিভ, কতটা প্রগতিশীল, কতটা আধুনিক মনন মানসিকতায়। কিন্তু বারবারই এই যে একটা পিছু টান, ব্যাক ফ্লো আমাদেরকে টেনে ধরার চেষ্টা করে। যতখানি আমাদের আগানোর কথা থাকে আমরা অতটা আগাতে পারি না, সবসময় ইন্টারাপশন হয়ে যায়। যেমন এমন একটি হয়েছে। হাসান আল আব্দুল্লাহ, আপনি কেমন দেখছেন এবারের বিজয় দিবস? অশেষ ধন্যবাদ সুলতানা আপা। নুসরাত রাব্বি, আপনি আমার সাথে আছেন, আমি ধন্য মনে করছি নিজেকে। প্রথমেই 30 লক্ষ, অ্যাকচুয়ালি 40 লক্ষ শহীদ, আমি কেন বলছি সেটাও আমি ব্যাখ্যা করব। 2 লক্ষ মা বোন এবং আমার বাবাও কিন্তু 71-এর শহীদ, তাকে স্মরণ করে আজকে এই বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আপনার যে শিরোনাম আপনি দিয়েছেন, নিষ্প্রাণ বিজয় দিবসে রাজাকারের উল্লাস। বিজয় দিবস নিষ্প্রাণ তাদের জন্য যাদের পিতারা হাঁটু গেড়ে সেদিন ক্ষমা ভিক্ষা চেয়েছিল। এবং আপনি একটা কথা তুলেছেন, বাঙালিদের কাছে কিন্তু তারা সেই পরাজয়টা মানতে রাজি হয়নি বিধায় ওই ব্যবস্থাটি করা হয়েছিল। এবং তখন কমিউনিকেশনের প্রবলেম ছিল, আমাদের সর্বাধিনায়ক আসতে পারেননি, সেটাও। কিন্তু ওরা কোনো অবস্থাতেই বাঙালিদের কাছে তাদের একটি প্রভিন্সের কাছে পরাজয় বরণ করতে চায়নি। এই পরাজয় বরণের গ্লানি কিন্তু তারা বয়ে বেড়াচ্ছে। দেখুন, আলবদর কিন্তু তখনই বলেছিল যে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে, আমরা আত্মসমর্পণ করব না, আমরা ফিরে আসব। এবং তারা কিন্তু সেইভাবে ফিরে এসেছে। তারা সেইভাবে আজকে দেশটা দখল করেছে, সম্পূর্ণভাবে দখল করেছে। একটি দেশ, যে দেশটির স্বাধীনতা তারা একেবারে চায়নি, 40 লক্ষ হত্যা করেছে। এই 40 লক্ষের কথাটা অ্যাকচুয়ালি শাহরিয়ার কবিরের একটা ডকুমেন্টারিতে পাকিস্তানি জামাতের আমির, যিনি মওদুদির ছেলে, তিনি বলেছেন যে আমাদের হিসাবে 40 লক্ষ। এই 40 লক্ষ হত্যা করেছে মা বোনদের। যে শুধু তো তারা মা বোনদের সম্ভ্রমহানি করেনি, কিছুদিন আগে শেখ হাসিনা একটা দিয়েছেন, পোস্টে বলেছেন, এটা আমার জানা ছিল না, যে ওই রাতে 25 তারিখ রাতে শুধুমাত্র রোকেয়া হল থেকে 200 মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল। এই 200 মেয়ের একজন তাদের রান্না করে দিত এবং তাদেরকে ব্যবহার করত, সবাইকেই ব্যবহার করত। কিন্তু ওই মেয়েটি কোনোভাবে এই মুক্তিযোদ্ধাদের কাছে সংবাদ পৌঁছে দিতেন, এবং ওরা এটা জানতে পেরে তাকে ধরে নিয়ে তার পা দুটি ট্রাকের সাথে বাঁধে এবং সেই ট্রাক চালিয়ে দেয়, তার শরীর একেবারে ফেড়ে যায়। এইভাবে হত্যা করেছে। এবং এরা তো নৃশংস, বর্বর। শামসুর রহমান বলেছেন না যে একখানা রুটিও তোরা পাবি না, মানে অভিশাপ দিচ্ছি তার কবিতায় যেভাবে বলেছেন। আমি একটা কবিতা দিয়েই আসলে এটা করি।
শকুন এরা ভালো আছে, এরা শকুন, এরা সবসময় ভালো থাকতে চায়, এরা তখনও ভালো ছিল। এই কবিতাটি আমি 30 বছর আগে লিখেছি, বেশ কিছু ভাষায় অনুবাদও হয়েছে। এই কবিতা নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন পোলিশ ভাষায় একজন কবি, খুব সাদামাটা ভাবে কবিতাটি উঠে এসেছে। ছোটবেলা 2-1টি শকুন দেখেছি, 2-4টি শকুন কখনো বসতো গাছের মস্ত উঁচু ডালে, সচরাচর যেত না দেখা, ওরা খুব ওচা পাখি কিনা, তাই ওদের বিশাল খড়খড়ে বাদামি পালক আর লোমহীন লম্বা গলা খুব একটা দেখতে পারিনি। তবুও দেখেছি মাঝে মাঝে রাস্তার ওধারে ফেলে রাখা মৃত গরু ছাগলের হাড় মাস সাবার করতে। কিছু ঝগড়াটে কাক, শৃগাল এবং ভদ্রচিত মাংসাশী কুকুর, ওদের দেখেছি মহা আনন্দে খেতে মৃত গাভীর ওলান। মুরব্বীরা বলতেন শকুন যখন তখন পাতালে নামে না, পাহাড়ে থাকে ওরা, কিন্তু মাঝে মধ্যে হয়তো আসতো নেমে, তবুও তো আসতো নেমে আমাদের গ্রামে মধ্যে মাঠে কিংবা উঁচু তাল গাছের ডগায়। আমরা গায়ের সমবয়সী বালক বালিকারা ভয় ও কিছুটা কৌতূহলে দূর থেকে দেখতাম বিশাল শকুন। এখন শকুন দেখি অনেক শকুন আমাদের আশেপাশে শুনশান বসবাস, খায় দায় ঘুরে ফেরে আমাদেরই সাথে। হাজার হাজার লক্ষ লক্ষ বিদগ্ধ শকুন, তরতাজা মোটা মোটা উজ্জ্বল শকুন, শান্ত চেহারার সবুজ হলুদ লাল গোলাপি শকুন, সুযোগ পেলেই তুলে নেয় অর্জিত সভ্যতা ওদের ধারালো ঠোঁটে। চোখ ঘোরালেই এখন শকুন দেখি, চোখ ঘোরালেই এখন শকুন দেখি। এই শকুনের বিস্তার এত বেশি হয়েছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথমত বঙ্গবন্ধুর মতো একজন নেতা, যিনি বিশ্ব নেতা এবং মানবতাবাদী নেতা, যিনি বলেছিলেন যে যাদের সরাসরি হত্যার রেকর্ড নেই তাদের তিনি ক্ষমা করেছিলেন। এই ক্ষমার নিদর্শন নিয়ে, এই ক্ষমার সুযোগ নিয়ে তারা কিন্তু ঝাড়ে গোষ্ঠীতে বেড়ে এমন একটা পর্যায়ে গিয়েছে যে আজকে বিশ্বখ্যাত এক পিশাচের সহযোগিতায় দেশ দখল করে এরা বলছে 71 হয়নি, এরা বলছে 71-এ এত মানুষ মারা যায়নি, এরা বলছে 71-কে বাড়িয়ে বলা হচ্ছে, তাতে তাদের সুবিধা আছে, তাদের সেই সুবিধাটি হচ্ছে তারা যেভাবে আজকে বাংলাদেশকে আপা বললেন যে মাদ্রাসা শিক্ষা ইত্যাদি ইত্যাদি, আমাদেরও কিছু ভুল রয়েছে, আমাদেরও চরম কিছু ভুল রয়েছে। এই যে মাদ্রাসার যেখানে তাদের সিলেবাসই নেই, তারা এসে বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সংখ্যাই বেশি। এবং হ্যাঁ, আমার ছেলে সম্প্রতি লয়ার হয়েছে, তাকে এই কথা বলাতে ও বললো যে কেউ একজনকে তো সুযোগ দিতে হবে তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার। শেখ হাসিনা সেটাই করেছিলেন, কিন্তু তারা তো সেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ঢোকেনি, তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার জন্য, তাদের রাজাকার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে দ্বিমত পোষণ যারা করে তাদের হত্যা করার জন্য। সেই 71-এ পাক বাহিনী যেভাবে ধরে নিয়ে হত্যা করেছিল বর্বরোচিত ভাবে, সেইভাবে দেখুন কিভাবে আক্রমণ করলো এই 14ই ডিসেম্বরে প্রফেসরের উপরে, এবং একই দিনে সাংবাদিক আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল। এর কিন্তু কোনো প্রতিবাদ হয়নি, কারণ তারা সেটাই চাচ্ছে। তবে আমার মনে হয় যে এর থেকে তারা পরিত্রাণ পাবে না। তাদের একটি হত্যাকারীকে কিন্তু সবসময় হন্ট করে, তাড়িয়ে বেড়ায়, তার কুকর্মই তাড়িয়ে বেড়ায়। তারা কিন্তু সেই হত্যাকে নানাভাবে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, নিজেরা বাঁচার জন্য এই কাজগুলি করছে। আমার ধারণা সত্য যুগে যুগে স্পষ্ট হয়, সত্য সবসময়ই থাকে, ফলত তাদের এই মিথ্যাবাদিতা কোনো অবস্থাতেই দাঁড়াবে না। কিছুদিনের জন্য হয়তো তারা এই আস্ফলন করে যাবে।